হঠাৎ করেই আবার সামনে এসেছে এমন একটি নাম যেটা শুধু একটি এলাকার আইন শৃঙ্খলার প্রশ্ন না, বরং রাষ্ট্রের নিয়ন্ত্রণ, ভূমি দখল, সশস্ত্র নেটওয়ার্ক আর রাজনৈতিক ছায়া প্রভাবের বড় প্রশ্ন তুলছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে নতুন করে যে আলোচনা শুরু হয়েছে সেটা এখন আর শুধুই একটি অপরাধ চক্রের গল্প নয়। প্রশ্ন হচ্ছে, কেন একই এলাকায় বারবার অভিযান, বারবার উত্তেজনা, বারবার গোলাগুলি, তবু মূল কাঠামো ভাঙা যাচ্ছে না? সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর বহুদিন ধরেই একটি জটিল এলাকা হিসেবে আলোচনায় আছে। একদিকে পাহাড় ভূপ্রকৃতি, অন্যদিকে অনিয়ন্ত্রিত বসতি, তার সঙ্গে জমি দখল, প্লট বাণিজ্য, অবৈধ সংযোগ, চাঁদাবাজি এবং অস্ত্রধারী গ্রুপের সক্রিয় উপস্থিতির অভিযোগ। সব মিলিয়ে এই অঞ্চলকে অনেকেই আইনের বাইরে তৈরি আরেকটি নিয়ন্ত্রণ অঞ্চল হিসেবে দেখেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এমন একটি ব্যবস্থা কিভাবে বছরের পর বছর টিকে থাকে? সোর্স ভিত্তিক বিভিন্ন দাবি বলছে এই অঞ্চলে একাধিক সশস্ত্র গ্রুপ সক্রিয় এবং তাদের মধ্যে একটি নাম সবচেয়ে বেশি সামনে আসে, ইয়াসিন বাহিনী। তবে এখানেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি। প্রকাশ্য রেকর্ড, আদালতের নথি অথবা আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন ছাড়া কোনো ব্যক্তিকে কেন্দ্র করে সব অভিযোগকে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নেওয়া পেশাদার সাংবাদিকতা নয়। তাই বিষয়টি বুঝতে হলে ব্যক্তি নয়, আগে কাঠামোটা দেখতে হবে। জঙ্গল সলিমপুর কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই ধরনের পাহাড়ি, আধা অনিয়ন্ত্রিত, দ্রুত নগরায়িত অঞ্চলে তিনটি জিনিস একসঙ্গে কাজ করে। প্রথমত, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা। দ্বিতীয়ত, প্রশাসনিক উপস্থিতির দুর্বলতা বা অনিয়মতা। তৃতীয়ত, দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নির্ভরতা। এই তিনটি একসঙ্গে থাকলে সেখানে অপরাধ চক্র শুধু অস্ত্রের জোরে টিকে থাকে না, তারা টিকে থাকে সেবা, সুরক্ষা, ভয় এবং নিয়ন্ত্রণ, এই চার স্তম্ভের উপর। মানে কি? মানে তারা শুধু দখল করে না, তারা প্লট দেয়, ভাড়া তোলে, অবৈধ সংযোগ চালায়, বিরোধ মেটায়, নিজেদের লোক বসায়, প্রবেশপথ নিয়ন্ত্রণ করে আর প্রয়োজনে সন্ত্রাস দেখায়। ফলে একটি এলাকায় ধীরে ধীরে রাষ্ট্রের সমান্তরাল আরেকটি অনানুষ্ঠানিক শাসন ব্যবস্থা তৈরি হয়ে যায়। আর একবার সেটা দাঁড়িয়ে গেলে শুধু একদিনের অভিযান চালিয়ে সেটাকে পুরোপুরি তুলে ফেলা খুব কঠিন। এখন প্রশ্ন হচ্ছে, অভিযানগুলো কি ব্যর্থ? পুরোপুরি না, কিন্তু এগুলো কি স্থায়ী সমাধান দিচ্ছে? সেটাই বড় প্রশ্ন। কারণ এই ধরনের এলাকায় যৌথ বাহিনীর অভিযান সাধারণত দুই ধরনের ফল দেয়। তাৎক্ষণিকভাবে চাপে ফেলে অস্ত্র উদ্ধার হয়, কিছু আস্তানা ভাঙা হয়, কিছু সদস্য পালায়। কিন্তু দীর্ঘমেয়াদে যদি জমির রেকর্ড, বসতি ব্যবস্থাপনা, নিয়মিত পুলিশি উপস্থিতি, গোয়েন্দা নজরদারি, আর্থিক উৎস বন্ধ করা এবং স্থানীয় বাসিন্দাদের বিকল্প নিরাপত্তা, এই পাঁচটি একসঙ্গে না আসে, তাহলে কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর আবার একই নেটওয়ার্ক অন্য নামে ফিরে আসে। এবং জঙ্গল সলিমপুর নিয়ে এখন সবচেয়ে বড় উদ্বেগ এখানেই। সোর্সে উল্লেখ আছে, সেখানে পাহাড়ি নজরদারি পয়েন্ট, প্রবেশমুখে সতর্ক সংকেত এবং দূর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর গতিবিধি বোঝার ব্যবস্থা রয়েছে বলে অভিযোগ। যদি এই ধরনের নেটওয়ার্ক সত্যিই থাকে, তাহলে বোঝা যায় এটি আর ছিটে ফোটা অপরাধের ঘটনা নয়, এটি একটি সাংগঠনিক কাঠামো। আর সাংগঠনিক কাঠামোর বিরুদ্ধে শুধু ফোর্স পাঠালে হয় না, ইন্টেলিজেন্স ডোমিনেশন তৈরি করতে হয়। মানে বাহিনী ঢোকার আগেই তাদের জানতে হবে কারা টাকা তোলে, কোথায় অস্ত্র মজুদ, কোন পথ দিয়ে পালানো হয়, কোন ঘর সেফ হাউস হিসেবে ব্যবহার হয়, কারা দালাল, কারা রাজনৈতিক লিঙ্কম্যান, আর কারা সাধারণ মানুষ সেজে খবর সরবরাহ করে। এই কারণেই অনেক সময় সাধারণ দর্শক যে প্রশ্নটা করেন, এত অভিযানেও ধরা পড়ে না কেন, তার উত্তর শুধু ফসকে গেছে না, বরং এর মধ্যে থাকে ভূপ্রকৃতি, আগাম সতর্কতা, স্থানীয় ভয়ের সংস্কৃতি, প্রশাসনিক দুর্বলতা এবং সম্ভব হলে তথ্য ফাঁসের আশঙ্কা। আপনি হলে এই পরিস্থিতিকে কিভাবে দেখতেন? এটা কি শুধু দুর্গম এলাকা, নাকি এর ভেতরে আরো গভীর সুরক্ষা চক্র আছে? আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ, অনেক অপরাধ চক্র নিজেদের রক্ষাকারী হিসেবে উপস্থাপন করে। সোর্সে এমন ইঙ্গিত আছে যে সংশ্লিষ্ট পক্ষ নিজেদের সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানো শক্তি হিসেবে দেখাতে চেয়েছে। এটা নতুন কৌশল না, বিশ্বের অনেক কনফ্লিক্ট জোন, স্লাম জোন, এমনকি লাতিন আমেরিকার কিছু কার্টেল নিয়ন্ত্রিত এলাকায়ও দেখা গেছে। সশস্ত্র গ্রুপগুলো একদিকে ভয় দেখায়, অন্যদিকে কিছু সেবা দেয়, আর তারপর বলে আমরাই এখানে মানুষের ভরসা। দ্বিতীয়ত, প্রশাসনিক অভিযানকে জনবিরোধী হিসেবে ফ্রেম করতে চায়। এই কৌশলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ যদি কোনো অপরাধ চক্র স্থানীয় হতাশা, দারিদ্র্য, আবাসন সংকট কিংবা রাষ্ট্রের অনুপস্থিতিকে ব্যবহার করে নিজেদের বৈধতা তৈরি করতে শুরু করে, তাহলে সেটা নিরাপত্তা সমস্যার পাশাপাশি গভর্নেন্স ক্রাইসিসেও রূপ নেয়।
এখন আসি অর্থনীতির প্রশ্নে। জঙ্গল সলিমপুরের মতো এলাকায় অবৈধ প্লট বাণিজ্য, দখল, সংযোগ, টোল এসবের পেছনে বিপুল টাকার প্রভাব থাকে। আর টাকা যেখানে, সেখানেই অস্ত্র, সেখানেই প্রভাব, সেখানেই নীরব অংশীদারিত্বের ঝুঁকি। এই অর্থনীতিকে না ভাঙলে শুধু মূল হোতা গ্রেপ্তার দিয়েও স্থায়ী পরিবর্তন আসে না। কারণ আজ একজন যাবে, কাল আরেকজন উঠবে। ব্যক্তি বদলাবে কিন্তু মডেল বদলাবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে জঙ্গল সলিমপুরও সেই বড় বাস্তবতার অংশ হতে পারে। কারণ এখানে প্রশ্ন শুধু একজন ইয়াসিনকে নিয়ে না, প্রশ্ন হলো এই মডেলটি কি ভেঙে ফেলা যাবে, নাকি একজনকে সরিয়ে আরেকজন উঠে আসবে। জনসাধারণের প্রভাবের কথাও এখানে জরুরি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সেখানকার সাধারণ মানুষ, যারা আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান আর সশস্ত্র নেটওয়ার্ক দুই চাপের মাঝখানে থাকেন। একদিকে চাঁদা, ভয়, দখল, গুলি, অন্যদিকে অনিশ্চয়তা, উচ্ছেদের আশঙ্কা, নিরাপত্তাহীনতা। ফলে রাষ্ট্র যদি শুধু অভিযান চালিয়ে সরে যায়, তাহলে সাধারণ মানুষ আবার সেই পুরনো শক্তির কাছেই ফিরতে বাধ্য হয়, কারণ তাদের টিকে থাকতে হয় প্রতিদিন। কিন্তু এখানেই ভবিষ্যৎ ঝুঁকি আরো বড় হয়ে দাঁড়ায়। যদি এখানকার অভিযান ও কাঠামোগত সংস্কার ছাড়া শেষ হয়, তাহলে তিনটি জিনিস ঘটতে পারে। প্রথমত, নেটওয়ার্ক সাময়িকভাবে ছড়িয়ে পরে আবার জোট বাঁধবে। দ্বিতীয়ত, পালিয়ে যাওয়া সদস্যরা অন্য এলাকায় নতুন ক্লাস্টার বানাবে। তৃতীয়ত, প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে নতুন ক্ষমতার লড়াই শুরু হতে পারে, যা আরো রক্তক্ষয়ী হবে। মানে অভিযান হয়েছে মানেই সমস্যা শেষ, এই ধারণা এখানে খুব বিপজ্জনক। সামনে কি দেখতে হবে? কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আটক হওয়া সদস্যদের জিজ্ঞাসাবাদ থেকে কি আর্থিক চক্র বের হয়? জমি দখলের নথি বা লেনদেন কি খতিয়ে দেখা হয়? কারা অবৈধ সংযোগ দিয়ে সুবিধা পেত, সেটা কি প্রকাশ পায়? প্রশাসনের ভেতর থেকে কোনো তথ্য ফাঁস বা যোগসাজশের অভিযোগ কি তদন্তে আসে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এলাকায় কি স্থায়ী বেসামরিক শাসন ও সুরক্ষার কাঠামো বসানো হয়? কারণ শেষ পর্যন্ত পাহাড়ের ভেতরের আস্তানা ভাঙার চেয়েও বড় কাজ হলো পাহাড়ের বাইরে বসে থাকা সুবিধাভোগী চক্রকে চিহ্নিত করা, যারা টাকা খায়, নিরাপত্তা দেয়, কাগজ জোগাড় করে দখল টিকিয়ে রাখে, আর প্রয়োজনে সন্ত্রাসকে রাজনৈতিক বা সামাজিক ভাষা দিয়ে ঢাকতে চায়। এই কারণেই জঙ্গল সলিমপুরের ঘটনা শুধু একটি ক্রাইম স্টোরি না, এটা রাষ্ট্রের সক্ষমতা, স্থানীয় শাসন, ভূরাজনীতি এবং অপরাধী অর্থনীতির পরীক্ষা ক্ষেত্র। এখানে যদি কেবল ফিল্ড লেভেলের সন্ত্রাসী ধরা পড়ে, কিন্তু পেছনে অর্থ বা প্রভাবের স্তর অক্ষত থাকে, তাহলে সমস্যার শিকড় থেকে যাবে। এখন পুরো নজর সেদিকেই। সত্যিই কি এবার সেই নেটওয়ার্ক ভাঙা যাবে, নাকি আবারও কিছু নাম আসবে সামনে? কিছু অস্ত্র উদ্ধার হবে, কিছু আস্তানা গুড়িয়ে যাবে, কিন্তু কয়েক মাস পর একই অন্ধকার অন্য নামে ফিরে আসবে। আর যদি সেই প্রশ্নের উত্তর না মেলে, তাহলে এটা শুধু সীতাকুণ্ডের সমস্যা থাকবে না, এটা হয়ে যাবে বাংলাদেশের নগর প্রান্তিক অঞ্চলে বেড়ে ওঠা সশস্ত্র আনুষ্ঠানিক শাসনের বড় সতর্ক সংকেত। এই পুরো ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? জঙ্গল সলিমপুর আসল লড়াই কি একজন সন্ত্রাসীকে ধরার, নাকি তার পেছনের অর্থ, প্রভাব, দখল চক্র ভাঙার? আপনার বিশ্লেষণ কমেন্টে জানাতে পারেন।